আচ্ছা। অনেক বড় ব্যবসায়ী ছিলেন তা নয়, মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করে। আর মা কি গৃহিণী? মা আমার বরাবরই হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা। এটা হলো আমার মানে ফ্যামিলি বলতে বাবা মায়ের লাইফ। আর আপনারা ক ভাই বোন আর ছিলেন? আমরা যদি ধরেন আমরা 3 ভাই 3 বোন। আপনি কত? আমি দ্বিতীয়, আমার ইমিডিয়েট বড় একটা বোন আছে, তারপরে আমার এক ভাই, তারপরে বোন, এইভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরই আমার ফ্যামিলিতে একটা ডিজাস্টার হয়। আচ্ছা, আচ্ছা। সেই সময়গুলোতে স্যার আমরা যেতে চাই কিন্তু খানিকক্ষণ পরে। আচ্ছা। এখন আপনার শৈশবেই থাকি। শৈশবে ভীষণ শান্ত প্রকৃতির ছিলেন, খেলাধুলা ভীষণ পছন্দ করতেন। খেলাধুলা করতাম মানে কি আমি বলি, তখনকার খেলাধুলাটা কিরকম ছিল, জি। মাঠের অন্ত নাই, হুম। এদিক থেকে দৌড়িলাম, ওটাও খেলাধুলার অংশ। আচ্ছা। ওই যে কি বলে গোল্লা ছুট খেলা, দাঁড়িয়ে বান্ধা খেলা, এগুলো তো হয়েছে। জি। তারপরে এই যে খেলাধুলাটা, এই যে দৌড়াদৌড়ি করাটাও ছিল একটা খেলা। এখন কিন্তু সেটাও নাই। আপনি জায়গা বলতে কিছু নাই, সব জায়গা এখন অকুপাইড। মানুষ এখন যান্ত্রিক জীবন ইয়ে করে। আমরা ছোটবেলায় আমার মা বাবারা খোঁজ নিত কিভাবে, আমার ছেলেকে দেখছো কিনা, আমার ভালো নাম তো দেখলেন আবহিনা রাত দেখি, একটা ফ্যামিলি নেম আছে ফরিদ। আচ্ছা আচ্ছা। হয়তো আমার মা একজনকে জিজ্ঞেস করতেছিল, আচ্ছা আমার ছেলে ফরিদে দেখছো কিনা, হ্যাঁ দেখছি ওখানে খেলতেছে। সেটা কিন্তু বাড়ির থেকে, বাসা থেকে অন্তত 1.5 কিলোমিটার দূরে। বাট এটা শুনে তারা ওকে নিশ্চিন্ত নিশ্চিন্ত, ও চলে আসবে। আপনি আজকের সমাজে গেটের সামনে আপনার সন্তানটা সিকিউর না। একদম। আপনি দেখবেন যে আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলতে, এই তোমার বাবা বাসায় আছে কিনা অনুমান করছেন, বাট সে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তা এই যে জায়গাটা, এই যে পরিবর্তনটা, আমরা আধুনিকতার নামে কোন জায়গায় চলে গেছি। এখন আপনি টেলিফোনটা বাসার থেকে না নিয়ে বেরোলে মনে হয় পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন। তখন কিন্তু সেটা ছিল না, চলে যেত 15 দিনের জন্য, নো টেনশন। জগৎটাই ছিল এরকম। আমাদের শৈশবের কালটাও যদি বলি, তখন কিন্তু আমাদের ফ্যামিলি এই টেনশনটা করতো না। একদমই। আজকে কিন্তু আমরা টেনশন করি। আজকে কিন্তু আধুনিক যুগে বড় বড় ছেলে মেয়ে যাদের 12, 14, 15, 16 বছর বয়স, ইন্টারমিডিয়েট পর্যন্ত মোটামুটি মা বাবা নিয়ে যায়, নিয়ে আসে। আপনি আর্মি হতে চেয়েছিলেন যদি আমি ভুল না করে থাকি, সেখান থেকে আইনজীবী হয়ে ওঠা, গল্পটা কি? আসলে প্রথম আসলে আপনি এইম ইন লাইফ, ওকে, এইম ইন লাইফ কিন্তু আমরা গদবাদা মুখস্থ করি। হ্যাঁ, ডাক্তার, আমি ডাক্তার হব, অল দিস আর বুলশিট। হ্যাঁ, আপনি তো জানেনই না পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি কি হবে। আসতেছে। একদম। সুতরাং আপনি আপনার এইম করতে পারেন না। অনেক ব্যক্তি বলেন জীবনে এসে একটা পর্যায়ে আমি এই করতে চেয়েছি, এই হয়েছে। আই থিঙ্ক এটা হয়তো প্রতি 50 লাখ লোকের মধ্যে একজনটা মিলতেও পারে। এখন আসেন আমার আর্মির কথাটা, এখানে আসছি কেন। আর্মির বিষয়টা হচ্ছে যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তাম। আচ্ছা, ওখানে 7 থেকে পড়ছি। সুতরাং আর্মিদেরকে দেখে দেখে আমি বড় হয়েছি ওখানে। আচ্ছা, তো আর্মির ডিসিপ্লিন লাইফটা আমাকে খুব টাচ করতো। আচ্ছা। তারপরে এভারেজ খুব স্মার্ট মনে হতো তাদেরকে, আমি তখনকার কথা বলছি। জি, মানে আজকেরটা যদি আবার মিলাইতে আসেন, সেটা আমি আনতে চাই না। মিলাইতে হইলে আজকে যদি মিলাই, আমার ওই সময়ের আর্মি অফিসার আর আজকের আর্মি আসমান জমিন তফাৎ, অনেক বিলো স্ট্যান্ডার্ড, সোজা কথা। আমি এটা তো সেটার নয়, আমি উদ্বুদ্ধ হয়েছি। তো যাই হোক, আমি আর্মিতে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি রিটেন পরীক্ষা দিয়ে আই ওয়াজ ওয়েটিং ফর রেজাল্ট এট দ্য সেম টাইম আইএসএসবি। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার আইএসএসবি মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু তখন আমার একটা পারিবারিক বিপর্যয় ঘটে, যেটা বলছিলেন। সে কারণে আর আমার ওই আইএসএসবি কেন, আমার কিছু এরিয়ার খবর রাখা হয় নাই। যেটা বলছিলেন যে আসলে জীবনে কখন কি হবে কেউ আসলে বলতে পারে না। আপনি বলছিলেন ক্লাস 7 আপনার কুমিল্লা পড়াও, কুমিল্লা ক্যান্টনমেন্ট ইসলামী পাবলিক স্কুল 7, 8, 9, 10, 11, 12। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার গল্পটা কি? ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার গল্পটা হলো এই যে আমার বাবা ব্যবসা বাণিজ্য যাই করতেন, কিছু ভালো মানুষের সান্নিধ্য তার ছিল। কেউ কেউ বলছেন যে বাচ্চাদেরকে একটা ভালো স্কুলে পড়াও বা হোস্টেলে রেখেও যদি পড়াও, ওদের একটা জীবন গড়ার সহায়ক হয়। ওখান থেকে আমার বাবা উদ্বুদ্ধ। পরে আমার একটা চাচাতো বোন ছিল, তার হাজবেন্ড পুলিশে চাকরি করতো। আচ্ছা, পুলিশে চাকরি করতো, মানে বড় চাকরি না, কনস্টেবল লেভেল থেকেই সে আস্তে আস্তে এএসআই হয়েছে। আচ্ছা, তো এএসআই হইলো তখন সে অফিসার, মানে সে তখন কুমিল্লায় ছিল। তো আমার বাবা তার সাথে যোগাযোগ করলো যে আছে নাকি কোনো সন্ধান তোমাদের। তখন সেই ইসমানির কথাটা বলল যে আপনি চেষ্টা করে দেখতে পারেন, এটা খুব ভালো স্কুল, আচ্ছা, ইসমানি পাবলিক স্কুল অ্যান্ড ক্যান্টনমেন্টের মধ্যে, এন্ড দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ওই সময় ধরেন আমি বলছি এটা 75-76 সালের কথা। তখনই আমাদের হোস্টেল চার্জ দিতে হইতো 470 টাকা,
আস্তে আস্তে বেড়ে এটা রাফলি আমরা 81 সাল পর্যন্ত 1200-1300 টাকা করে দিছি। তো ইট ইজ এ ভেরি বিগ পেমেন্ট। একদমই তাই স্যার, আপনি 75-76 সালের কথা বলছিলেন, কিন্তু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধ আপনি সচক্ষে দেখেছেন, এবং শিশু বয়সে আসলে এরকম একটা বিশাল যজ্ঞ, আমি বলবো যে মনে এক ধরনের প্রভাব ফেলতে পারে। আপনার কি ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ, প্রভাব ফেলতে পারে, কোনো সন্দেহ নাই। আমরা দেখছি, যতটুকুই দেখছি, আমরা খুব ছোট, আমরা ফাইটারগুলো আকাশে উঠতে দেখছি এবং শুনছি অমুক জায়গায় শেল পড়ছে। ইভেন আমরা যে প্লটটায় থাকি, এটা বেশ বড় প্লট, রাফলি 1 বিঘার, আমাদের প্লটের কর্নারে একটা শেল পড়ছিল। ওটা ব্লাস্ট হয় নাই, ওই পইরা ওই যে মাটির ভিতরে গেছে। এটা পরে কি হয়েছে আমাদের জানা নেই। এটা হলো যুদ্ধকালীন সময়। আচ্ছা, এই যুদ্ধের মাঝখানে একটা সময় আমরা গ্রামের বাড়িতে চলে গেছি, ঝালকাঠিতে। চলে যাওয়ার পর একটা সার্টেন টাইম আবার ওখান থেকে ফেরত আসছি অনেকগুলো কারণে। 1 নম্বর, গ্রাম ভালো লাগে না। 2 নম্বর, অভাব অনটন। অভাব অনটন বলতে কি, টাকা থাকলেও পাওয়া যাচ্ছে না, যুদ্ধ বিগ্রহ চলছে। তারপর ঢাকার সাপ্লাইটা একটু অন্যরকম, ওইগুলো আমরা তখন ভাবতাম না, ওগুলো বাবার কাছ থেকে শুনছি যে চলে আসতে হয়েছিল। আসার পর আবার যুদ্ধের শেষ দিকটা ওখানে ছিলাম, শেষ দিকটা। তো সেখানে ওই একটা 16ই ডিসেম্বর তো বিজয়, 12ই ডিসেম্বর কিন্তু আমার বাবা, আমার এক চাচা এবং আমাদের বাসার পাশে লাগাবাড়ি প্রতিবেশী 6 জন, তারা 4 ভাই 5 ভাই আর 4 ভাই আর 2 জন বন্ধু, 6 জনকে একসাথে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেল একদিন বিকালে। নিয়ে যাওয়ার পর ঘটনাচক্রে ঘন্টা 2 পর আমার বাবা মানে ওই এলাকা থেকে ওই মুহূর্তে ধরেন অন্তত 150-200 লোককে নিচ্ছে। পর্যায়ক্রমে নানান জনকে জিজ্ঞাসাবাদ করে ছাড়লো, ওই 6টা লোককে আর ছাড়ে নাই। আচ্ছা, এবং খুব টাচি। আচ্ছা, শিশু ফরিদের মনে আসলে যুদ্ধ পরবর্তী সময়টার প্রভাব, যেটা যুদ্ধ পরবর্তী সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রাইসিস আসে, সেই সময়টা আসলে আপনার মনের মধ্যে কেমন ভাবে গেঁথে আছে এখন? না, সেখান থেকে এটা শিখছি যে এরকম যুদ্ধ পরিস্থিতি যদি হয়, ন্যাচারালি সেটার একটা খেসারত রাষ্ট্রকে দিতে হয় দীর্ঘ সময়। আর রাষ্ট্র যদি সেই খেসারত বহন করে, ন্যাচারালি তার জনগণের উপরে সেই খেসারত বহন করতে হবে। সেইটা আমরা, সেই ভিকটিম আমরা হয়েছি ওই সময়। তারপরে তখন যারা হাল ধরেছেন একটা ভাঙ্গা দেশের মধ্যে, যাক টুকটুক টুকটুক করে আমার শৈশবকাল যেভাবে পার হয়ে আসছে, আজকে দেশটার শৈশবকাল আমরা পার হয়ে আসছে 55 বছরে চলছে। একদমই তাই। এবং সেই নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলে বেড়ে ওঠা, সেখানে যদি আবার একটু পেছনে ফিরে এবং স্কুলের গল্পটা আলাদা করে শুনতে চাই। স্কুলেরও তো অনেক সময় পরিবর্তন হয়েছে, এই যে একটু ঢাকাতে পড়া, আবার কুমিল্লাতে যাওয়া, তারপরে আপনার এসএসসি ম্যাট্রিক পরীক্ষা দেয়া, সে গল্পগুলো একটু শুনবো। আমি যখন হোস্টেল লাইফটা যদি বলি, এখানে যদি ঢাকায় প্রথম পড়লাম যে স্কুলটায়, সেটা তো আপনার বাবার, সেটা একেবারে জাস্ট আমাদের বাড়ির থেকে শুরু হয়েছে, এই মীরবাগের বাসা, এবং সেইটার প্রতিষ্ঠাতা হলো আমার বাবা। আরো 2-1 জন তার সাথে তখন উদ্যোক্তা ছিলেন। মেইনলি আমার বাবা উদ্যোক্তার নাম ছিল শেরে বাংলা উচ্চ বিদ্যালয়। এই শেরে বাংলা স্কুল হিসাবে শুরু হয়, সেটা তো এখনো আছে। এখন শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ। তো ওই স্কুলটা 3 জন ছাত্র দিয়ে শুরু হয়। আমার ইমিডিয়েট বড় বোন, আমি, আর আওয়ামী লীগের মন্ত্রী ছিল শাহজাহান খান, তার ওয়াইফ রোকেয়া বেগম, টুনু ডাকনাম। এই 3 জন দিয়ে ওই স্কুলটা শুরু। সেই স্কুল আজও চলমান। আমি ওখান থেকে একটা সার্টেন টাইম, ওই আমার বাবা যেহেতু ইন্টারেস্টেড হইলেন আমার দুলাভাইয়ের ইয়েতে, চলে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট হোস্টেলে ভর্তি হওয়ার পর আমার একটু ডানপিটে টাইপের অনেক হই হুল্লোড়, লাফালাফি, অনেক আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন হয়েছে, টিচারদের কমপ্লেন হয়েছে, দুষ্টামি করতাম প্রচুর। তারপরে টিচাররা এক সময় আমাকে টার্গেট করে ফেললো, যে কোনো ঘটনা ঘটলেই প্রথম আমার উপরে ব্লেম আসতো। বললো যে পরীক্ষার হলে যে একটা নকল পাওয়া গেছে বাথরুমে, এটা তো হয় তুমি লিখছো, নয় ফারুক নামের একটা ছেলে ছিল। নিয়ে গেল প্রিন্সিপালের রুমে, এক পশলা গালাগালি করলো, চলে আসলাম। আবার একটা ঘটনা ঘটলো, আমি যখন সম্ভবত ক্লাস 9-এ পড়ি বা 10-এ, আমার খেয়াল নাই এই মুহূর্তে। কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব। তখন তো জেনারেলরা ছিলেন, তখন ব্রিগেডিয়ার নুরুদ্দিন জিওসি ছিলেন। তো আমরা হোস্টেলে থাকতাম, আমাকে এক টিচার ক্লাস থেকে ডাইকে আনলো, বললো কি ব্যাপার? জিওসি সাহেবের ওয়াইফের মাথায় কমলার ছোকলা ফেলা হয়েছে, এটা তুমি ফেলছো। আপনি কি করে বুঝলেন স্যার? পরে বলতেছে এটা তো অনেক উপর লেভেলে চলে গেছে। স্যার তাহলে উপর লেভেল ভাবুক, আপনি আর ভাইবেন না। আপনি বই, ম্যাগাজিন, বিভিন্ন ধরনের একাডেমিক বইয়ের বাইরেও বিভিন্ন ধরনের গল্প উপন্যাস পড়া ভীষণ পছন্দ করতেন। সেগুলো নিশ্চয়ই আপনার লেখাপড়ার একাডেমিক রেজাল্টেও একটা প্রভাব ফেলেছিল। ন্যাচারালি আমি ছাত্র একেবারে খারাপ ছিলাম না। আচ্ছা আচ্ছা।
আমার ক্লাসে 3 জন ছাত্র ছিল, নাম একজন খালেদ, ফারুক, আমি। এই 3 জনের ভিতরেই মোটামুটি আমি সেকেন্ড থার্ড হইতাম। আচ্ছা ফার্স্ট প্লেসটা ফিক্স ছিল খালেদের জন্য। আচ্ছা আচ্ছা এইটুকু মোটামুটি মনে আছে। এখন তার মানে যে রেজাল্ট খুব ভালো হয়েছে তাও বলবো না, বাট এভারেজ আমি ভালো। আর শুধু ছাত্র হওয়াটাও যেমন, তার পাশাপাশি অনেকগুলো বিষয় থাকা দরকার, যেটা তো আপনার ছিল। সেগুলো আমার মোটামুটি ছিল। এবং লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে এসেও কিন্তু শুধু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব একটা স্ট্রং ভিত্তি হয় না। আচ্ছা 1, 2 সোসাইটিতে থাকতে হলে শুধু একাডেমিক ক্যারিয়ার দিয়েই থাকা যায় না। কারণ আপনি এক জায়গায় আলোচক হবেন, আপনার এক জায়গায় আপনি সংগঠক হবেন, এগুলো তো লেখাপড়ার বাইরের বিষয়। একেবারে। আর আমরা লেখাপড়া যেটা করি সেটা হইলো, এটা আসলে একটা সিস্টেম তৈরি হয়েছে পৃথিবীতে। আপনি দেখেন পৃথিবীতে যারা ভালো লেখাপড়া করে, পিএইচডি বলেন, ডক্টরেট বলেন, ভেরি ফিউ ইন নাম্বার, এক্সেপশনাল কিছু ছাড়া সবাই কিন্তু বড় চাকরি করে। কিন্তু যারা চাকরিগুলা দেন তাদের কিন্তু পিএইচডি নেই। আপনি এভারেজ চিন্তা করে দেখেন, লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডও তেমন নেই। রাষ্ট্র পরিচালনা করবেন, বহু পিএইচডি ডিগ্রি হোল্ডার ফুটপাত দিয়ে দুটো আনারস রশি দিয়ে বেঁধে হাঁটে। তারপরেও যেহেতু আসলে জীবনের স্বাভাবিক আনুষ্ঠানিকতা, এটা পড়াশোনা না, এটা আপনার আমাদের সোশ্যাল ইয়ের জন্য খুব দরকার, প্রয়োজন। প্রয়োজন। এটা কারণ কি, এইটা তৈরি হয়েছে কর্পোরেট। কেন বলছি, পশু পাখি কিন্তু লেখাপড়া করে না। আপনার এসি রুমে কিন্তু আপনি বিড়াল পালেন, সেই বিড়াল যখন টয়লেট করে, পিএইচডি ডিগ্রি হোল্ডার ভদ্রলোক ক্লিন করেন, তাহলে বিড়ালটার ভাগ্য আপনি ভাবতে পারেন? একটা বিড়ালের টয়লেট তিনি ক্লিন করছেন, তো আল্লাহ পাকের সিস্টেম, সে অ্যালাউ করছে। সেই অর্থে বলা, আপনি যতই ইয়ে করেন না কেন, আলটিমেটলি কর্পোরেট এমন একটা জগৎরে ঘিরে ধরছে, এই সিস্টেমটা রাখছে। আপনি চাকরি করতে যাবেন, এটা লাগবে। যেমন করোনার সময় ইনজেকশনটা কিভাবে বিক্রি করছে, ফলো ইট। আপনি দিবেন না ইনজেকশন, নো ম্যাটার, কিন্তু আপনি স্কুলে ভর্তি হতে যাবেন, সার্টিফিকেট লাগবে। আপনার প্লেনে উঠবেন, করোনা সার্টিফিকেট লাগবে। আপনি অন্য জায়গায় যাবেন, তার মানে কি, ম্যান্ডেটরি করা। এই ম্যান্ডেটরি করার কৌশল এটা। আদালত আপনি চক্ষু বন্ধ করে কল্পনা করেন, আপনি যদি একা ঘরে বসে থাকেন, পৃথিবীর কোথাও আপনি বের হবেন না, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এবং যিনি একা থাকেন তিনি সবচেয়ে শক্তিশালী। একেবারে তাই। স্যার তো সে সময় ছোটবেলায় লেখালেখিও করতেন। আমি লেখালেখি করছি, ছোট কবিতা, গল্প। কবিতা মানে আমার স্কুলের ছড়া, ওয়াল ম্যাগাজিন, সেখানে কবিতা, ছড়া এগুলো লেখা হয়েছে, ছোট্ট গল্প, এগুলো লিখছি। স্যার কলেজ জীবন কোথায় কাটলো? কলেজ জীবন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ইসলামী পাবলিক স্কুল এন্ড কলেজ। জীবনে কি পরিবর্তন আসলো? ওই যে একটু দুষ্টামি করতেন, একটু আনন্দ নিয়ে আসলে সে সময়টা আপনার বেড়ে ওঠা, কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ আপনার বেড়ে ওঠা, সেটা কি পরিবর্তন ঘটলো? দুষ্টামিটা যখন চলে না, তখন সবাই কিন্তু শাসন করে। সময়ের ব্যবধানে ওরাই আবার বলে, হ্যাঁ, যে দুষ্ট যারা ছোটবেলায় দুষ্ট থাকে ওরাই ভালো হয়, কিংবা মেধার সাথে দুষ্টামির একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সেটা বলে। যেমন আপনি দুষ্টামি করছেন ছাত্র জীবনে, পরবর্তীকালে আপনার কলেজের প্রিন্সিপাল যদি দেখে যে আপনি ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তখন সে বলবে আমি ছোটবেলায় বুঝতাম যে ওটা কিছু করবে। আর যদি আপনি অথর্ব হয়ে যান, তখন আমি ছোটবেলায় বুঝতাম যে ওর দিয়ে কিছু হবে না। তার মানে এগুলো অ্যাডভান্টেজ নেওয়া, বলার খাতিরে বলা। আপনি যখনই ভালো কিছু করবেন, এটার ক্রেডিট সবাই নিবে, যখন খারাপ কিছু করবেন সেটার নিন্দা করবে। আপনি কোন বিভাগে পড়াশোনা করলেন? আমার লেখাপড়া মেট্রিক ইন্টারমিডিয়েট দুটোই সায়েন্স। আচ্ছা। এখন আরেকটা ইন্টারেস্টিং কথা এখানে আসলো, এই সায়েন্স গ্রুপে পড়ার পর আমি ঢাকায় যখন আসলাম, আমি কতগুলা মামলা মোকদ্দমার ভিতরে পড়েছিলাম, এবং এমন কোনো বাজে মামলা নয় বা কিছু, জমা জমি নিয়ে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার কাউন্টার পার্টি সেই মামলা করতো। সেই মামলার কারণে আমার রেগুলার কোর্টে যাইতে হইতো। তখন আমি চিন্তা করলাম যে আমি ইন্টারমিডিয়েট পরে আমার দায়িত্ব নিতে হয়েছে ফ্যামিলির, ওই বাবার একটা বিপর্যয় হয়েছে, আর এই মামলা মোকদ্দমাগুলো আছে। তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার প্ল্যান করলাম। কেন? কোর্ট কাছারির পাশে ওইটা। আচ্ছা। এবং সেখানে আমি ভর্তি হইলাম অনার্সে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন অনার্সে ভর্তি হইতে যাই, একটু দুষ্ট পদের তো, ওই কারণে তো ডিপার্টমেন্টাল হেড যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি যে অন্ধ তা আমি জানি না, রিটেন পরীক্ষা ছিল না, শুধু ভাইবাই এনাফ। আচ্ছা। তো পাশে একজন ভদ্র মহিলা বাসা, নাজনীন ম্যাডাম মনে আছে। তো নাজনীন ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি মেট্রিক ইন্টারমিডিয়েট কি নিয়ে পড়ছেন? আপনি তো রেজাল্ট বলে সায়েন্স নিয়ে পড়ছেন। হ্যাঁ, তা আমি সায়েন্স নিয়েই পড়ছি। তাহলে পলিটিক্যাল সায়েন্স পড়বেন, মানে বিগ। পলিটিক্যাল সায়েন্স ইজ অলসো সায়েন্স। সোশ্যাল সায়েন্স বলেন, সায়েন্স টার্ম ইজ দেয়ার। তখন
বলতেছে তো পলিটিক্যাল সায়েন্স পড়ে আপনি কি করবেন? তো আমি বললাম পলিটিক্যাল সায়েন্স পড়ে আমি ল পড়বো। আচ্ছা। যে কোনো কারণে লয়ের একটা মানসিকভাবে আমার একটা তৈরি হয়েছিল ওই মামলা মোকদ্দমা থেকে, আমি ল পড়বো। উনি আমাকে বললেন পলিটিক্যাল সায়েন্সের সাথে লয়ের সম্পর্ক কি? তো আমি বললাম যে আমার এক ভাই অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার ডিগ্রি নিছে, সে পূবালী ব্যাংকের ম্যানেজার, তো অ্যাপ্লাইড ফিজিক্সের সাথে ব্যাংকিং এর সম্পর্ক কি? তখন ডিপার্টমেন্টাল হেড যে ভদ্রলোক ব্লাইন্ড ছিলেন, চোখটা শার্প কিন্তু দেখেন না। আচ্ছা। উনি বলতেছেন নাজনীন, এই ছেলেটার সাথে তুমি কোনো কথা না বাড়িয়ে ওকে একটা ভর্তি ফর্ম দিয়ে দাও। বাহ, আচ্ছা। চলে আসলাম। চমৎকার। দিস ইজ মাই ইন্টারভিউ। তো তারপর সত্যি। ভর্তি হলেন। এ ধরনের- হ্যাঁ। ক্লাসও করছি, খুব একটা করতে পারছি তা না, কিন্তু এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বিএ পাস কোর্সের সিস্টেম ছিল, আচ্ছা। যেটা এখন নাই। বিএ পাস কোর্স, ওখানে আমি বিএ পরীক্ষা দিয়ে দিলাম। বিএ আচ্ছা। পরীক্ষা দেওয়ার পরে তারপরে বিএ পাস করে ফেললাম। পরবর্তীকালে অনার্স পরীক্ষা আমি দিছি, কিন্তু ওই বিএ পরীক্ষা দেওয়ার পর মানে আমার ইয়ের গুরুত্বটা কমে গেল। বিএ পাস করলাম, ওদিকে অনার্স করলাম, তারপরে একটু একাডেমিক গ্যাপ গেল, সময়ের ব্যবধানে আরেকটা প্রেক্ষাপটে আমি ইয়েতে ভর্তি হলাম, এলএলবি। এটা কত সালে স্যার? এটা একটু 88 হওয়ার কথা ছিল, 89 দিকে, 89, 90, 91 ভিতরে এগুলো শেষ করেছি। তারপরে 92 সালের থেকে কোর্টে যাওয়া শুরু করি, 93 শুরুতে আমার এনরোলমেন্ট। আচ্ছা, বার কাউন্সিলের এক্সামটাকে তো স্যার অনেক মানে গভীরভাবে দেখা হয় এবং একই সাথে এখানে বড় রকমের একটা প্রস্তুতিরও দরকার হয়। মোটামুটি প্রস্তুতি এখন তো আরো একটু জটিল হয়েছে। আর আমরা যখন বার কাউন্সিলের পরীক্ষা দিচ্ছি তখন রিটেন পরীক্ষা হইতো, রিটেন পরীক্ষা দেওয়ার পর ভাইবাও হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, সুধাংশু শেখর হালদার ভদ্রলোক তখন বার কাউন্সিলে ছিলেন আমার সময়। আচ্ছা। আমি যখন পরীক্ষা ভাইবা দিতে গেলাম তখন বলল যে পরীক্ষার জন্য কি রকম প্রস্তুতি নিয়ে আসলা। আমি বললাম যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ সহজ কাজ প্রশ্ন করা, কঠিন কাজ উত্তর দেয়া। সহজ কাজটা আপনি করবেন, কঠিন কাজটা আমি করব। আমার উদ্দেশ্য একটাই, বার কাউন্সিলের সনদ পাওয়া। আচ্ছা। সনদ পাওয়ার পর আমি লয়ার হব, কারণ আমার লয়ার হওয়ার তো সুযোগই নাই। আমি তো প্র্যাকটিস করতে না পারলে সুযোগ হবে কিভাবে? মনে হলো একটা জিরো দিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা। চলে আসলাম, পরে দেখলাম পাস করছি। বাহ। তা আমার মনে হয় জিরো না, একটা নাম্বারই উনি হয়তো দিচ্ছেন, হয়তো একের পরে জিরো দিচ্ছেন, এটাও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা আমার মানুষ শুনলে বলবে যে এটা অবিশ্বাস্য, কিন্তু আমি যা বলছি একেবারেই সত্য। স্যার, একজন আইনজীবী হিসেবে কি এটা আপনার কাছে মনে হয় যে প্রশ্ন করাটা খুব সহজ কাজ? কারণ আপনি যখন আসামিদেরকে প্রশ্ন করবেন সেই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু একটা ফলাফল বা জাজমেন্ট চলে আসবে। সেটা হলো আসামিকে প্রশ্ন না, সাক্ষীকে যেটাকে বলে জেরা করা। জেরা জেরা করা। তো জেরা করাটা একটা মারাত্মক কৌশল। যেমন আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে যদি বলি উত্তর দিতে, আপনি দেখবেন একটা আইডিয়া দেওয়ার জন্য, জি জি, যে আপনার দাদা কি এখনো গরু চুরি করে, হ্যাঁ বা না বলেন, দেখেন তো কোনটা বলবেন। দুইটি আপনার সমস্যা। যদি বলেন আমার দাদা চুরি করে না, তাহলে আগে করতো। আর যদি বলেন হ্যাঁ গরু চুরি করে, তাহলে আগেও করতো, এখনো করে। খুব ডিফিকাল্ট। এটা গেল একটা। জি। এটা অনেকটা ইয়ের মতো। আর সত্যিকার অর্থে প্রশ্ন করা কঠিন কাজ, যদি প্রশ্নের ভিতরে আপনি বার্তা দিতে চান। আর যদি মনে করেন না, হাঁটলেন চললেন যা মন চায় তাই বললেন, তাহলে এটা কোনো কঠিন কাজ না। আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আসার পর যদি বলেন যে আপনি প্রশ্ন করবেন কি, আপনার সাবজেক্ট রেখে যদি আপনাকে অন্য প্রশ্ন করে, আপনি এটার উত্তর কি দিবেন? সেই জন্য বলছি প্রশ্ন করা আইনজীবী হিসাবে কঠিন কাজ। আর সন্তানদের যদি বলেন প্রশ্ন করা, ওয়াইফকে যদি বলেন প্রশ্ন করা, সেখানে প্রশ্ন করার সময় আপনাকে চিন্তা করে প্রশ্ন করতে হবে। আমরা যেমন আজকে আমাদের সন্তানরা ডিজিটাল যুগে, তাদের আইকিউ কিন্তু অনেক শার্প। আমরা যেটা বলি, তাদের চিন্তা চেতনাও কিন্তু অনেক আধুনিক। আমরা যখন তাদের সাথে কথা বলি, তাদের লেভেলে নেমে যেতে হয়, অথবা তারা আমার লেভেলে আসবে। কিন্তু কোনো কোনো সময় এমন হয় যে পিতার চেয়ে হয়তো সন্তান ভালো বোঝে, আমরা কিন্তু সেটা মূল্যায়ন করতে চাই না। এটা কিন্তু আছে অনেক। যেমন আপনি যদি রাসূল পাকের দিকে যান, উনি কিন্তু জন্মেই রাসূল ছিলেন। উনি কিন্তু বয়সকালে রাসূল হন নাই, স্বীকৃতি পেয়েছেন 40-এর পরে, নবুয়তি পাওয়ার পর। কিন্তু ছোটবেলায় আলামিন হিসেবে পরিচিত ছিলেন। আলামিন মানে বিশ্বাসী।
আপনি এত কিছু সারা পৃথিবীতে বহুজন কিছু বহু নিয়ে বলে, কিন্তু রাসূল পাকের বিরুদ্ধে নেগেটিভ কিছু বলা এখনো সম্ভব হয়নি। একদমই তাই। সেই জন্য বলছি যে কোনো সময় আপনার সন্তানের কাছ থেকে আপনার শেখার আছে। অবশ্যই। একদম। যদি বলেন আপনার ব্যাপারে, আমি পার্সোনালি আমি এখন সন্তানের কাছ থেকে শেখার চেষ্টা করতেছি। বাহ। চমৎকার। জীবনে ভুল থাকে, আমারও ভুল হয়েছে, আমিও চেষ্টা করছি। আমার ওয়াইফও আছে, আমার ওয়াইফ কিন্তু একজন লয়ার, বাহ, আচ্ছা, আচ্ছা। চমৎকার। তার সাথে আমার অনেক হয়তো ইনজাস্টিস হইতে পারে, আমি এখন রিকভার করার চেষ্টা করছি। আমার মনে হয় স্যার এই রিয়েলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে এটা আমি অনুধাবন করব, বা আমার কি এটা ভুল হচ্ছে, বা অপর সাইডের মানুষটার ভুল হচ্ছে কিনা। সেই জায়গাটায় পরিবার নিয়ে, আপনার নিজের পরিবার, আপনার সন্তান, আপনার সহধর্মী নিয়ে অবশ্যই আসবো, তাদের সাপোর্টও আপনার জীবনে অনেক রয়েছে। কিন্তু এই যে 90s-এর কথাই শুনছিলাম, আপনার আসলে আইনজীবী হয়ে ওঠা, এবং সেখানে একটু পেছনে ফেরাবো, আপনার 1991 সালে দুঃখে যাদের জীবন গড়া নামে কলাম লেখা আপনি শুরু করেছিলেন। সেই গল্পটা একটু সাপ্তাহিক শুনবো। মেঘনা একটা পত্রিকা ছিল। আচ্ছা। সাপ্তাহিক মেঘনা, ওই পত্রিকাটায় আমি বলতে গেলে ওইটি আমার লেখার অনুপ্রেরণা যোগাইছে ওখান থেকে। ওরা আমাকে টাইম ম্যাগাজিন বা ইংলিশ ম্যাগাজিন দিয়ে একটা আর্টিকেল চুজ করে দিত, এটা অনুবাদ করতে দিত।